রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি আজকে এটা দাবি করছে যে কৃষির অগ্রগতিকে যেমন আমাদের অব্যাহত রাখতে হবে, তারই পাশাপাশি আমাদের রাজ্যের শিল্পের গতিকেও বাড়াতে হবে এবং আমাদের এই ম্যানুফ্যাকচারিং শিল্পকে আরও বেশি পরিমাণে আমাদের প্রসারিত করতে হবে। এটাই হচ্ছে আমাদের দৃষ্টি। এবার একেবারে সরাসরি রাজনীতিতে ঢুকি। জমি আন্দোলনের পরে এই লোকসভা নির্বাচন কতটা কঠিন? বিরোধীদের জোট হয়েছে, সেই জোটের একটা মূল প্রচার যে বামফ্রন্ট সরকার জমি, আমাদের তো সব নির্বাচনই খুব কঠিন। কারণ আমাদের রাজ্যে, আমি অনেক জায়গাতেই বলি, আমাদের রাজ্যে নির্বাচনে দেখবেন বহু মানুষ, মানে পার্সেন্টেজ অফ পোলিং আমাদের রাজ্যে হাইয়েস্ট সারা দেশের মধ্যে। 80 থেকে 90% মানুষ এখানে ভোট দেন। দ্বিতীয় কথা, আমাদের রাজ্যে জয়লাভ যদি নিশ্চিত করতে হয় তাহলে আপনাকে প্রায় 50% কাছাকাছি বা তার বেশি ভোট পেতে হয়, এটা তার নিশ্চয়তা। কারণ এক ধরনের মেরুকরণ এখানে হয়। তবে এটা ঠিকই যে যদি জোট না হয় তাহলে সেটা কিছুটা সহজতর হয়, কিন্তু জোট হলে সেটা অতীতেও কংগ্রেস তৃণমূলের জোটে নির্বাচনই প্রথম হচ্ছে না। 2001-এও কংগ্রেস তৃণমূলের নির্বাচনী জোট হয়েছে এবং সেই সময়ও এরকম একটা হাওয়া আকাশে বাতাসে উঠেছিল যে এই বিধানসভাই হচ্ছে বামফ্রন্টের শেষ বিধানসভা এবং বিরোধী দল তো প্রায় ধরেই নিয়েছিল যে তারা মহাকরণে যাবেন, কিন্তু সেটা হয়নি পশ্চিমবাংলায়। হ্যাঁ, এই জোটকে কি একটু শক্তভক্ত মনে হচ্ছে 2001-এর থেকে? আমি মনে করি না এই জোট শক্তভক্ত। আমি মনে করি না এই কারণে, এই জোটের দুই দলের কর্মসূচি যদি আপনি দেখেন তাহলে এই কর্মসূচি দুই মেরুতে অবস্থান করছে। এমনকি আমরাও যে সব কথা বলি না, আমাদের রাজ্যের প্রধান বিরোধী দল যে কর্মসূচি প্রকাশ করেছেন তাতে যেসব কথা বলেছেন, আর যে দল আমাদের কেন্দ্রের সরকার পরিচালনা করবেন বলে বলছেন যে কংগ্রেস দল, এই দুই দলের যদি আপনি কর্মসূচিগত বিষয়টি আলোচনায় আনেন তাহলে দেখবেন দুই দল দুই মেরুতে অবস্থান করছে। আমি জানি না এই মেরু কি করে একত্রে মিলবে, আলাদা কথা। আপনারা 10 বছর আগে বা 20 বছর আগে যে কথা বলতেন জমি নিয়ে, যে কথা বলতেন বেসরকারীকরণ, লগ্নি নিয়ে, তৃণমূল কংগ্রেস যদি সেই একই কথা বলে তাহলে মনে হয় না যে পঞ্চায়েতে এই ধাক্কাটা, সেটা এই যে বামপন্থীরা আগে বামপন্থীদের কাছে যে কথা শুনতাম সেই কথা এখন তৃণমূল কংগ্রেসের কাছ থেকে শুনি। এই আপনাদের পঞ্চায়েতের বিরোধীদের ভালো ফলাফল করার একটা কারণ হচ্ছে যে পুরনো বামপন্থী ইমেজ এবং পুরনো বামপন্থী কর্মসূচি নিয়ে তৃণমূল কংগ্রেস চলছে। না দেখুন, একটা ঘটনা তো ঠিক, এই যে জমি অধিগ্রহণ সংক্রান্ত বিষয়ে আমি প্রাথমিক যখন আমাদের আলোচনাটা শুরু হয় তখনই আমি আপনাকে বলেছিলাম যে একটা ব্যক্তিগত স্বার্থ যখন মানুষের ক্ষুণ্ণ হয় তখন সেটা বৃহত্তর প্রেক্ষিতকে সে খানিকটা হারিয়ে ফেলে। আর রাজনৈতিক দল যদি মনে করে যে এই ক্ষুদ্র স্বার্থটাকে অবলম্বন করেই তার রাজনীতিটাকে দাঁড় করাবে, তাহলে সেই রাজনীতি সাময়িকভাবে মানুষকে কিছুটা বিভ্রান্ত করতেও পারে, এটা কিন্তু অস্বাভাবিক নয়। সুতরাং সেই বিভ্রান্তি থেকে কিছু মানুষ কিছুদিনের জন্য হয়তো কিছুটা ভুল বুঝতেও পারেন, কিন্তু আলটিমেটলি এটা দাঁড়ায় না। এমনকি পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের কথা আপনি বললেন, এটা ঠিকই, পঞ্চায়েত নির্বাচনে আমরা কয়েকটা জায়গাতে খারাপ ফল হয়েছে আমাদের, কিন্তু সামগ্রিকভাবে যদি পঞ্চায়েত নির্বাচনকে আপনি বিচার করেন, যেটা সাধারণত লোকসভা নির্বাচন বা বিধানসভা নির্বাচনে একটা সামগ্রিক রাজনীতি আলোচনার মধ্যে আসে, পঞ্চায়েত নির্বাচনে অনেক স্থানীয় বিষয় বা স্থানীয় ব্যক্তি সে একটা মূল ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। আমাদের সচেতনতা কি এই রাজ্যের মানুষেরও এই পর্যায়ে গেছে যে লোকসভা নির্বাচন বলে জাতীয় ইস্যু বিচার করে ভোট দিতে যাবেন? তিনি তার চারপাশটা দেখবেন না, তার পাওয়া না পাওয়া, পছন্দ রাজ্য স্তরেটাই তো প্রতিফলিত হয় জেনারেলি, আমাদের সমীক্ষায় উঠে এসছে কেন্দ্রীয় স্তরে। তিনি কি ডিফারেন্সিয়েট করতে পারবেন একজন সাধারণ মানুষ? আমি মনে করি আমাদের রাজ্যের মানুষ বেশি ডিফারেন্সিয়েট করেন অন্য যে কোনো রাজ্যের তুলনায়, কারণ আমাদের রাজ্যের মানুষের রাজনৈতিক চেতনা অনেক বেশি। আমি আপনাকে একটা ছোট্ট এই তথ্যই আমি আপনার কাছে দিই। যেমন পঞ্চায়েত নির্বাচন, এই পঞ্চায়েত নির্বাচনে আমি যদি গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির ফলাফল দেখেন আর আপনি যদি জেলা পরিষদের ফলাফল দেখেন তাহলে দেখবেন এর মধ্যে একটা অদ্ভুত ধরনের একটা বৈশিষ্ট্য আছে। এবং সে বৈশিষ্ট্যটা কি, জেলা পরিষদের ফলাফল যেখানে অনেকটা বড় এলাকা নিয়ে নির্বাচন হচ্ছে সেখানে রাজনৈতিক মতটা প্রতিফলিত বেশি হচ্ছে
এবং সেখানে যদি আপনি দেখেন জেলা পরিষদের সামগ্রিক ভোটের হার এই পঞ্চায়েত নির্বাচনও বামপন্থীরা যা সব ভোট পেয়েছে নিজেদের অনৈক্য সত্ত্বেও সেই ভোটের হার 50% বেশি। তাহলে গ্রাম বাংলাতে যদি আপনি এই কথাই বলেন যে গ্রামের সব মানুষ পঞ্চায়েত নির্বাচনের পটভূমিতে দাঁড়িয়ে বিরোধীদের পক্ষে চলে গেছেন এবং এইটাকেই তারা জমি অধিগ্রহণের ইস্যুকেই তারা প্রধান বলেছেন, তাহলে এটা ভোটের এই ফিগারটা আসতো না। সুতরাং এটা মনে করার কোনো কারণ নেই যে এই যে একটা আশু একজন ক্ষুদ্র স্বার্থকে কেন্দ্র করে যে সংকীর্ণ রাজনীতিক স্লোগানকে তুলে আজকে ওনারা চাইছেন যে ক্ষমতায় আসতে, এই প্রক্রিয়া পশ্চিমবাংলায় সার্থক হবে বলে আমি অন্তত মনে করি না। এবং আপনি সংকীর্ণ বলছেন, আমি একটা জিনিস বলবো, নন্দীগ্রামে যে গুলি চললো এটা তো বিরোধীরা করেনি, আপনাদের প্রশাসন আপনাদের পুলিশ করেছে। স্বভাবতই তো এটা 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 বিরোধীদের সাহায্য করবে। নন্দীগ্রামে পুলিশ নামলো, 10 মিনিট গুলি চালালো। ঠিকই আপনি বলেছেন, নন্দীগ্রামে গুলি চালানো দুঃখজনক, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। শাস্তি দেননি কিন্তু, এবং এক্ষেত্রে মুখ্যমন্ত্রী যা বলার সেটা বলেওছেন। কিন্তু নন্দীগ্রামের গুলি কারখানা করার জন্য হয়নি, কারণ কারখানা ওখানে করা হবে না, শিল্প তালুক গড়া হবে না, একথা গুলি চলার অনেক আগেই নন্দীগ্রামের মানুষকে বলা হয়েছিল এবং মুখ্যমন্ত্রী নিজেই সেটা বলেছিলেন। সুতরাং ওখানে শিল্প স্থাপন ওখানকার বিরোধের বিষয় ছিল না, ওখানে অন্য রাজনৈতিক কারণে নন্দীগ্রাম করা হয়েছিল এবং আপনারা জানেন সে রাজনৈতিক কারণ কি এবং কিভাবে তা করা হয়েছিল। এবং রাস্তা কাটা, বিডিওর অফিস, পঞ্চায়েতের অফিস বন্ধ করা, প্রশাসনকে অচল করে দিয়ে একটা এলাকাকে মুক্ত এলাকার মতন করে চালু করার চেষ্টা করা, যেটা আজকে গুলি চালনা অনেক জায়গায় চেষ্টা করছে। গুলি চালনা আমি তো বলেইছি আপনাদের যে গুলি চালনাটা এটা দুঃখজনক, কিন্তু গুলি চালনা অনেক সময় এরকম একটা ধারণা সারা দেশে এবং বিশ্বে প্রচার করা হয়েছে যে পুলিশ গুলি চালাতে গিয়েছিল জমি দখল করার জন্য। এটা সর্বৈব মিথ্যা এবং ভিত্তিহীন। পুলিশ আমাদের জমি অধিগ্রহণ করার সিদ্ধান্ত অনেক দিন আগেই প্রত্যাহৃত হয়েছিল, সুতরাং জমির প্রসঙ্গ গুলি চালানোর সঙ্গে যুক্তই নয়। পুলিশ সেখানে যেটা গিয়েছিল সেটা হচ্ছে যে নর্মাল প্রশাসনিক কাজকর্ম যাতে রেস্টোর করা যায় সেই উদ্দেশ্যে পুলিশ সেদিন সেখানে গিয়েছিল। কিন্তু এটা ঠিক দুর্ভাগ্য আমাদের যে পরিস্থিতি ওখানে এমন একটা দাঁড়িয়েছিল যে পরিস্থিতিতে পুলিশ গুলি চালিয়েছিল। পুলিশ যদি গুলি না চালাতো আমরা সব থেকে খুশি হতাম এবং যে মানুষগুলির মৃত্যু হয়েছে এটা সত্যিই খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটেছে। কিন্তু তার পরবর্তীকালেও যা ঘটেছে সেই প্রসঙ্গেও আমাদের বুঝতে হবে যে এতগুলি মানুষ দীর্ঘদিন ধরে এলাকার বাইরে রাখা হলো, প্রায় 29 জন যারা বামপন্থী সমর্থক কর্মী তাদেরকে হত্যা করা হলো। এই বিষয়গুলিকেও আমাদের রাখতে হবে বিবেচনার মধ্যে যখন সমগ্র পরিস্থিতিটা আলোচনা করতে হবে। এই আন্দোলন নন্দীগ্রামের প্রভাব পড়বে নির্বাচনে? নন্দীগ্রামের প্রভাব হয়তো স্থানীয়ভাবে কিছুটা হয়তো এখনো থাকতেও পারে, কিছুটা প্রভাব তো অতীতে পড়েছে অবশ্যই, আপনার পঞ্চায়েত নির্বাচনে কিছুটা পড়েছে। বেশ কিছু মানুষ তারা বিভ্রান্ত হয়েছেন, আমাদের খানিকটা ভুলও বুঝেছেন। আমি তাদেরকে দায়ী করতে চাই না, কারণ এইরকম একটা মৃত্যু ঘটলে, পুলিশের গুলিতে মৃত্যু ঘটলে, বিশেষ করে আমাদের মতন রাজ্যে যেখানে আমরা বামপন্থীরা চিরটাকালই হচ্ছে যে এই ধরনের গুলি চালানোর পক্ষে আমরা নই, সেরকম পরিস্থিতিতে মানুষের মধ্যে একটু বিভ্রান্তি হওয়াটা, আমাদের সম্পর্কে একটু অন্য ধরনের মনোভাব হওয়াটা আমি খুব অস্বাভাবিক বলে মনে করি না। কিন্তু ধীরে ধীরে মানুষ উপলব্ধি করতে পারছেন যে এটা সবটাই সরকার নয়, এখানে একটা অদ্ভুত ধরনের কাজ এখানে তৈরি করার চেষ্টা হয়েছে, অদ্ভুত ধরনের একটা আবহাওয়া তৈরি করার চেষ্টা হচ্ছে, যে আবহাওয়াটা আমাদের রাজ্যের পক্ষে মঙ্গলের নয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতটা সময় আমাদের দেওয়ার জন্য।